বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, অধ্যাপক আব্দুল মজিদ কলেজ, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজকে আমার ক্লাস দ্বিতীয় বর্ষ, যারা দ্বিতীয় বর্ষে আছো তাদের সাথে, এবং আজকে আমরা আমাদের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ে তোমাদেরকে পূর্বে যা পড়ানো হয়েছিল তার কিছু প্র্যাকটিক্যাল আমরা দেখাবো। তো প্রথমে আমরা আগে যা পড়েছিলাম সি প্রোগ্রামিংয়ের সিম্পল কাঠামোর রিলেটেড যে কোডিংগুলো ছিল, সেই কোডিং থেকে আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব। আমরা অনেক স্টুডেন্টই আমাকে রিকোয়েস্ট করেছিল, যারা তখন তারা প্রথম বর্ষে ছিল, যে স্যার আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখান। তো আজকে আমরা সেই কোডিংগুলোই একটু প্র্যাকটিক্যালি দেখব, তো তোমাদের বোঝার সুবিধার্থে। তো আমরা যারা সিম্পল কাঠামো রিলেটেড যে সি প্রোগ্রামিংগুলো ছিল, তার মধ্যে আমরা তোমাদেরকে এখানে উদাহরণ থেকে যে তোমাদের বইয়ের মধ্যে দেখবে যে 3টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট আমরা এবং এগুলো করতে পারি, এবং আমরা প্রোগ্রামও করতে পারি। তো এবং এগুলো আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমরা এর মধ্যে যেই এডিটর ব্যবহার করব। আচ্ছা, তোমরা যারা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কি না তোমরা একটু কমেন্ট করে জানাও, আমি একটু কমেন্ট চেক করছি। যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা সেগুলো কারেকশন করব। আচ্ছা, তো আমরা এখানে সি প্রোগ্রামিংয়ের এডিটর হিসেবে ব্যবহার করব ডেভ সি প্লাস প্লাস। তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি, ডেভ সি প্লাস প্লাস, এবং আরও একটি এডিটর আছে এখানে আমাদের টার্বো সি প্লাস প্লাস। এই এডিটর দিয়ে এটার প্রোগ্রামিং ইন্টারফেস এবং এটার প্রোগ্রামিং ইন্টারফেসে কিছু ভিন্নতা আছে। তো আমরা প্রথমেই ডেভ সি প্লাস প্লাস দিয়ে একটু চেষ্টা করে দেখব, ঠিক আছে? তো আমরা ওপেন করি ডেভ সি প্লাস প্লাস। প্রথমেই ডেভ সি প্লাস প্লাস ওপেন করার পর আমাদেরকে কী করতে হবে, এখান থেকে একটি ফাইলে গিয়ে নিউ একটি প্রজেক্ট খুলতে হবে। নিউতে যে সোর্স ফাইল। আচ্ছা, আমি আমার ফেসটাকে হাইড করে দিচ্ছি। আচ্ছা, ফেস হাইড হচ্ছে না। তো যে আমরা এর মধ্যে ডেভ সি প্লাস প্লাসে একটি নতুন প্রোগ্রাম লেখার জন্য ইন্টারফেস আনলাম, এবং এই ফাইলটিকে আমরা আগে এখানে যে প্রোগ্রামিংগুলো লিখবো আমরা, আমার কাছে পূর্বেই কিছু প্রোগ্রাম লেখা আছে। তো আমরা সেই প্রোগ্রাম থেকে কপি করে নিয়ে আসি, যাতে আমরা দ্রুত দেখতে পারি জিনিসটা। আচ্ছা, তো এর মধ্যে আমাদের কিছু প্রোগ্রাম আমরা আগে থেকেই এখানে রাখা আছে কিছু, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রোগ্রাম। এটা একটা প্রোগ্রাম। আমরা এই প্রোগ্রামটাকে আমরা এখন একটি এডিটরের মধ্যে নিয়ে চেক করব। এই প্রোগ্রামটা 19 নম্বরের প্রোগ্রাম হলে আমার 19-এর যে প্রোগ্রামটা আছে এখানে, এটা একটু এডিট করে দেখি। এই যে প্রোগ্রাম, তোমরা অবশ্যই এই প্রোগ্রামের মধ্যে যে সমস্ত সিনট্যাক্সগুলো আছে সেগুলো তোমরা আগে থেকে একটু অবগত আছো হয়তো। এই করোনাকালীন সময়ে তোমরা যারা বাসায় আছো, তোমরা এগুলো যদি স্টাডি না করো তাহলে তোমরা এগুলো ভুলে যাওয়ার কথা। তারপরে আমি আবার একটু রিভিউ দিচ্ছি যে আমরা এখানে প্রথমে যেই স্টেটমেন্টগুলো দেখছি এগুলোকে বলা হয় ডিরেক্টিভ স্টেটমেন্ট। অর্থাৎ এগুলো হচ্ছে আমার এই প্রোগ্রামের সাথে এই হেডার ফাইলগুলো সংযুক্ত করি। কেন হেডার ফাইলগুলো সংযুক্ত করি এটার আমরা পরে ব্যাখ্যায় যাব। তো এর মধ্যে আমরা এরপরে থাকি কি মেইন ফাংশন। মেইন ফাংশনের মধ্যে এই যে পুরো মেইন ফাংশনটার ভিতরেই কিন্তু আমাদের যে নির্দেশাবলীগুলো থাকে। আমরা যখন ক্লাস করেছি তখন আমরা তোমাদেরকে বলেছিলাম যে
প্রোগ্রাম হচ্ছে যে অনেক কম্পিউটারের মাধ্যমে আমরা কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে কতগুলো নির্দেশ বা নির্দেশমালার সমষ্টিকে আমরা প্রোগ্রাম বলে থাকি। তাহলে এখানে অনেকগুলো নির্দেশনা আছে, কম্পিউটারকে নির্দেশ দেওয়ার জন্য অনেকগুলো নির্দেশনা দেওয়া আছে। সেই নির্দেশনাগুলো আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে না। এখন আমরা এই নির্দেশনাগুলোর মধ্যে এইখানে যে প্রিন্টএফ ফাংশনটি, এটি হচ্ছে ইনপুট ফাংশন। আমরা ইনপুট ফাংশনও পড়িয়েছিলাম যে ইনপুট সি প্রোগ্রামে ইনপুট এবং আউটপুট ফাংশনের আউটপুটের জন্য আমরা এই প্রিন্টএফ এবং প্রিন্টএফ হচ্ছে আউটপুটের জন্য, আর স্ক্যানএফ হচ্ছে ইনপুটের জন্য ব্যবহার করে থাকি। আর এই প্রিন্টএফের মধ্যে আমরা এই ডাবল কোটেশনের মধ্যে যা লিখব সেটাই আমাদের স্ক্রিনে দেখাবে। আর স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন, এবং এই ইনপুট ফাংশনের মধ্যে আমরা যে সমস্ত ডাটাগুলো মেমোরিতে স্টোর করব সেই ডাটাগুলো আমরা নিব। যেমন আমরা এখানে আরেকটা আমরা আরও জিনিস পড়িয়েছিলাম, সেটা হচ্ছে ভ্যারিয়েবল। এখানে ভ্যারিয়েবল হিসেবে আমরা এখানে 3টি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, এ বি এক্স, এবং তার ডাটা টাইপ। আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে আমরা প্রথমেই এগুলো পড়িয়েছিলাম যে ডাটা টাইপ আমরা যেগুলো বেসিক যে ডাটা টাইপগুলো আছে, যার মধ্যে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল। তো এখানে আমরা এই যে ভ্যারিয়েবলগুলো নিয়েছি সেই ভ্যারিয়েবলগুলো হচ্ছে ইন্টিজার টাইপের, অর্থাৎ মেমোরিতে সে তার নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই ভ্যারিয়েবলগুলোর এখন যেগুলো ইনপুট ভ্যারিয়েবল, এখানে ইনপুট ভ্যারিয়েবল হচ্ছে এবি আর আউটপুট ভ্যারিয়েবল হচ্ছে এক্স। এখন ইনপুট হিসেবে আমরা এই দুটি ভ্যারিয়েবলকে আমরা ডেসিমাল ফরম্যাটে দিচ্ছি। তাহলে ইনপুট ফাংশনে আমরা এই নির্দেশনাটা দিয়ে দিলাম কম্পিউটারকে, কম্পিউটার সেই অনুপাতেই কাজটা করবে। তারপরে এই ভ্যালুগুলোকে সে নিয়ে গুণ করে তারপরে এক্সের মধ্যে স্টোর করবে, এই এক্সের মধ্যে স্টোর করবে। তারপরে হচ্ছে এক্সের ভ্যালুটা মেমোরিতে স্টোর করা থাকবে, সেটাকে আবার আমরা দেখতে চাই কত, তাহলে সেটা হচ্ছে এক্স। এখানে আমরা এই প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে এখানে যা দেখাবো এই ডাবল কোটেশনের মধ্যে সেটাই আমাদের স্ক্রিনে আসবে। আর এখানে এই ভ্যারিয়েবলটা স্ক্রিনে আসবে না, এই ভ্যারিয়েবলের মানটা এই ডেসিমাল, এই যে ফরম্যাট স্পেসিফায়ার, আমরা আগে কিন্তু ফরম্যাট স্পেসিফায়ারে পড়েছিলাম বিভিন্ন ডাটা টাইপের জন্য বিভিন্ন ধরনের ফরম্যাট স্পেসিফায়ার থাকে। ইন্টিজারের জন্য কি %d। আচ্ছা, এগুলো আমরা বইয়ে তোমাদেরকে পেজ নাম্বার সহকারে বলে দিয়েছিলাম। তো আজকে আমরা এটারই একটু সি প্রোগ্রামে এই এডিটর দিয়ে কিভাবে আমরা কাজটা করব এটা একটু দেখব। তো এটি কপি করে নিই, কপি করে আমরা আমাদের এডিটরের মধ্যে স্থাপন করি, পেস্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জানিয়ে রাখি, এখানে আমাদের গেট সিএইচটা এখানে আপাতত এই এডিটরের জন্য লাগবে না, কর্নাইও গেট সিএইচ এটার জন্য এটা লাগবে না, এটা হেডার ফাইল। এখানে যে আমি এই যে এটা কাটলাম কনসোল ইনপুট আউটপুট, এই যে একটু আগে যে কাটলাম আনডু করি, এই হেডার ফাইলটি এই হেডার ফাইলটি এখানে যে আমরা যে ফাংশনগুলো ব্যবহার করছি খেয়াল করে একটু ভালো করে, যে এইখানে যে প্রিন্টএফ এটি একটি ফাংশন, এটা একটা লাইব্রেরি ফাংশন। আমরা লাইব্রেরি ফাংশন সম্পর্কে তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে লাইব্রেরি ফাংশন হচ্ছে যে ফাংশনগুলো আমরা আমাদের প্রোগ্রামে প্রতিনিয়ত প্রয়োজন পড়ে আমাদের এই ফাংশনগুলো বারবার, এই ফাংশনগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের সি প্রোগ্রামের লাইব্রেরিতে দেওয়া আছে। তো যেহেতু আমি একটু রিলেটেড একটা টপিক বোঝাচ্ছি, আমি তোমাদেরকে একটু দেখাই, তোমরা একটু জিনিসটা বুঝতে পারবো। তো আমি আগে কমেন্ট সেকশনে যাই যে তোমাদের কি কি সমস্যা আছে কিনা আমি একটু দেখে নিই। আচ্ছা, ওকে, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ঠিকমতো শোনা যাচ্ছে। আচ্ছা, প্র্যাকটিক্যাল রান করিয়ে দেখিয়ে দিলে ভালো হতো না। হ্যাঁ, অবশ্যই আমি দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আমরা এই আগে একটু জানি যে এই হেডার ফাইলগুলোর সাথে এটা কি সম্পর্ক। হ্যাঁ, এই সম্পর্কগুলো দেখি। হ্যাঁ, তো এখানে আমরা এটাকে একটু মিনিমাইজ করে রাখি। আমরা আগে দেখি এই যে ডেভ সি প্লাস প্লাসের আগে আমরা যখন আমরা নিজেরাও যখন সি প্রোগ্রামিং শিখছি তখন আমরা কিন্তু এই ইন্টারফেস ব্যবহার করে শিখিনি। আমরা শিখেছিলাম ধরো যে এই যে এইরকম টার্বো সি প্লাস প্লাস, এই টার্বো সি প্লাস প্লাসের মধ্যে এটা হচ্ছে বেসিক ইন্টারফেস। এটা আমরা যখন যারা প্রথম সি প্রোগ্রামিংটা শিখে এই সি প্রোগ্রামিংটা তে আমরা একটু দেখবো এটা কোথায় এই ফাইলটা স্টোর করা আছে।
এটা উইন্ডোজ সিতে এবং এই টার্বো C4-এ এই যে TC লেখা টার্বো C, এবং এখানে দেখো অনেকগুলো ফোল্ডার দেওয়া আছে। এই ফোল্ডারের মধ্যে এটা একটা এডিটর, টার্বো C এটা একটা এডিটর। হ্যাঁ, তো এই এডিটরের মধ্যে দেখো অনেকগুলো ফাইল আছে। দেখো ইনক্লুড দেখা যাচ্ছে কিনা দেখো, ইনক্লুড এবং লাইব্রেরি। এই যে ইনক্লুডের মধ্যে দেখো অনেকগুলো হেডার ফাইল আছে। দেখো খেয়াল করে দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, এখানে দেখো আমরা যে সবসময় প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে লিখি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট STDIO, এইখানে দেখো STDIO আমি এখানে সিলেকশন করে রেখেছি। তোমরা দেখো এখানে এটা একটা হেডার ফাইল। তো এই হেডার ফাইলটাকে যদি আমরা একটু এডিট করে দেখি এর ভিতরে কি আছে সম্ভবত, দেখো তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাও। যে এই হেডার ফাইলে অনেকগুলো ফাংশন সম্পর্কে বিস্তারিত ডেফিনেশন দেওয়া আছে। এখানে দেখো আমরা এই যে বিভিন্ন ফাংশন এখানে কাজ করতেছে, এই যে এই স্ট্রাক এইগুলো, তারপরে এখানে দেখো আমরা যখন এখানে বিভিন্ন মান বা যে এখানে সবগুলো কমেন্টস দেওয়া আছে দেখো এখানে। তো আমাদের এত কিছু জানা লাগবে না। আমরা কেন বলতেছি এই কথাটা, যে এটা তোমাদের বোঝার জন্য প্র্যাকটিক্যালি কীভাবে এটা কাজ করতেছে। সো এখানে দেখো আমরা যখন এই ফাংশনগুলো বা এই হেডার ফাইলটা যখন আমাদের প্রোগ্রামে ইনক্লুড করি, তখন দেখো আমরা এই যে এখানে দেখো এই যে ইন্টিজার, এই যে প্রিন্ট এফ, হ্যাঁ, এই যে তার একটা ডেফিনেশন, তারপরে হচ্ছে আরও স্ক্যান এফ, বিভিন্ন ধরনের এই যে স্ক্যান এফ, হ্যাঁ, স্ক্যান এফের এই যে বিভিন্ন ধরনের ফাংশনগুলোর ডেফিনেশন ইনপুট আউটপুট রিলেটেড। যেমন ইনপুট আউটপুট রিলেটেড এখানে আরও কিছু আছে, এই যে গেট ক্যারেক্টার, গেট CH, এই যে বিভিন্ন ধরনের ফাংশনের ডেফিনেশন এখানে আছে। আবার ম্যাথমেটিক্স রিলেটেড যে সমস্ত ফাংশনগুলো ব্যবহার করা হয় সেক্ষেত্রে math.h, math.h হেডার ফাইলটা কোথায়, এইখানে, এই যেটা, সেটাকে ওপেন করে দেখি একটু। এখানে এই ম্যাথমেটিক্যালি যে ফাংশনগুলো আমরা ইউজ করব, এই যে পাওয়ার ফাংশন, আমরা এগুলো সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি আমরা আমাদের এই যে এই ICT বইয়ের আলোকে। এই পাওয়ার ফাংশনটার মধ্যে এই ফাংশনের ডেফিনেশন এখানে দেওয়া আছে, এবং কী টাইপের ভ্যারিয়েবল এটা ডাটা একটা ডাবল টাইপের হবে, এবং তার x দুটি ভ্যালু, হ্যাঁ, সেটাও ডাবল হবে। সেটা এই যে বিষয়গুলো আমরা এখানে এই ফাংশনের ডেফিনেশনগুলো এখানে স্টোর করা আছে। সো এই হচ্ছে আমরা এই ফাইলটাকে সরাসরি কোডের মধ্যে সংযুক্ত করি। কোথায়, যে ধরো আমরা এখন DevC++ যাই, যেমন আমরা এখানে যদি ইনক্লুড STDIO এটা নিলাম, এই ফাংশনগুলোর ডেফিনেশন এই ফাংশনে যে printf এবং scanf, হ্যাঁ, যে printf, এই যে scanf, এই ফাংশনগুলোর ডেফিনেশন আমরা এই ইনক্লুড STDIO, মানে এই যে আমরা কি বলি এটাকে stdio.h এই হেডার ফাইলের মধ্যে পাওয়া যাবে। আর এটা হচ্ছে ওই ফাইলটার ইনক্লুড ফোল্ডারে থেকে, এটা মানে আমরা এই কোডের সাথে ইনক্লুড করব, এখানে ইনক্লুড করব ওই ফোল্ডার থেকে। অন্তর্ভুক্ত করার পরে আমাদের এই ফাংশনের বিস্তারিত তথ্য পেয়ে যাবে প্রোগ্রামটা, সাথে সাথে সে এটা একটা সামঞ্জস্যতা খুঁজে পাবে। যদি এই ফাইলটা না থাকে, এই হেডার ফাইলটা না থাকে এখানে, তাহলে এই ফাংশনগুলোর ডেফিনেশন সে পাবে না খুঁজে, তখন এইগুলোকে সে আননোন হিসেবে আইডেন্টিফাই করবে। তো এখানে আমার এই কম আয়ুর জন্য এখানে যে গেট ক্যারেক্টার ছিল এটা ব্যবহার করব টার্বো সিতে। আমরা যদি টার্বো সি ব্যবহার করি তখন আমরা সেক্ষেত্রে এই গেট ক্যারেক্টারটা ব্যবহার করব। এখন আমাদের এই ইন্টারফেসের ক্ষেত্রে এই গেট ক্যারেক্টারটার প্রয়োজন নেই। ওকে, আমরা তুলে দিই এখন। ওকে, যারা ফার্স্ট ইয়ারে আছো তারা এই চ্যাপ্টারটা হুট করে দেখলে বুঝবে না কিছু, এটা তোমাদের জন্য না, এটা হচ্ছে যারা দ্বিতীয় বর্ষে আছো তাদের জন্যই। তো তোমরা দেখতে চাইলে দেখতে পারো, সমস্যা নেই। কিন্তু যারা দ্বিতীয় বর্ষে আছো তোমাদের আগে যেহেতু পড়িয়েছিলাম তার জন্য আমি এখান থেকে শুরু করেছি। তো এখন আমরা এটাকে রান করব। হ্যাঁ, রান করার আগে কম্পাইল করে নিতে হবে। কম্পাইল যে করব আগে এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আমাকে প্রথমে কী করতে হবে, একটি নাম দিয়ে সেভ করতে হবে। যেমন আমি এটাকে নাম দিলাম, এটা আসলে মূলত কী প্রোগ্রাম, রেক্টেঙ্গেল, না রেক্টেঙ্গেল, এরিয়া অফ রেক্টেঙ্গেল। আচ্ছা, আমরা লিখে রাখি এরিয়া অফ রেক্টেঙ্গেল। সিপিপি না,
সি প্রোগ্রামের যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো ডট সি ফাইল টাইপ হিসেবে সেভ থাকে, সেটা হচ্ছে ডট সি। ডটের পরে যে অংশটি থাকে সেটি হচ্ছে তার ফাইল টাইপ। তাই যে সেভ অ্যাজ টাইপ হচ্ছে সি হিসেবে আমি সেভ করবো। আমি কোন জায়গায় সেভ করবো সেটা দেখে দিচ্ছি এখানে। রেক্টেঙ্গল সেভ করে নিলাম। এখন আমি এটাকে কম্পাইল করব। এই যে কম্পাইল এখানে একটা আইকন আছে, এখানে যে বারটি আমরা দেখতে পাচ্ছি এখানে কম্পাইল নামে অথবা F9 চাপলেও আমরা কম্পাইল করে ফেলতে পারি। সো কম্পাইল করবো, একটু কম্পাইল করে দেখলাম যে কোনো ধরনের এরর আছে কিনা। অর্থাৎ কম্পাইল করার সাথে সাথে আমরা এই কম্পাইলার অনুবাদক প্রোগ্রাম আমরা ক্লাসে পড়িয়েছিলাম, তোমাদের সেটা কি মনে আছে? যারা আমার সাথে এখনও ক্লাসে আছো তারা একটু বলো, এখানে আমরা যেই কম্পাইলারটা ব্যবহার আমরা এখানে কি অনুবাদক প্রোগ্রাম হিসেবে কোনটা ব্যবহার করছে? ইন্টারপ্রেটার না কম্পাইলার? আমাকে একটু জানাও। আচ্ছা, এবং কম্পাইলারের কাজ কি এটা একটু জানাও, যে কম্পাইলারের কাজ কি? সে কি লাইন বাই লাইন প্রোগ্রামকে অনুবাদ করে নাকি পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে? একটু জানাও। তোমাদের কমেন্টসে কোনো রেসপন্স পাচ্ছি না। আচ্ছা, তো আমরা এটাকে কম্পাইল করলাম, কোনো ধরনের এরর নাই, ওয়ার্নিংও নাই। তাহলে আমি রান করে দেখি। রান করার পর যেই আমার ইন্টারফেসটা আসলো, এখানে দেখো প্রথমেই লেখা দেখাচ্ছে এন্টার দ্য লেন্থ অ্যান্ড ওয়াইড। আচ্ছা, আমার যেই এরিয়াটা হবে তার দৈর্ঘ্য এবং প্রস্থ কত। তো দৈর্ঘ্য আমি লেন্থটা দিচ্ছি, ধরো লেন্থ হচ্ছে 12, এন্টার দিলাম। এবং ওয়াইড হচ্ছে 12, এন্টার দিলাম। এবং রেজাল্ট দ্য এরিয়া ইজ 144, ঠিক আছে? তাহলে এই এরিয়াটা বের হয়ে গেল। এখন এটা একটা সিম্পল প্রোগ্রাম। তো আরও অনেক বড় বড় ধরনের প্রোগ্রাম করা হয় সি প্রোগ্রামের মাধ্যমে। আমরা সেগুলো যাব না, আমরা আমাদের বেসিক যেই কোডিংগুলো আছে সেগুলো দেখব। তো এখানে যে কাজটা এখানে যেটা হয়েছে দেখো, প্রথমেই আমরা এ এবং বি এই দুটি ইনপুট ভ্যারিয়েবল আমরা এই তিনটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। তারপর হচ্ছে তার আমরা স্ক্রিনে দেখাবো। দেখো, এই লেখাটা যদি না থাকে স্ক্রিনে কিছু লেখা আসবে না। আমি তো আবার প্রথমটা দেখাই। যদি আমি এখানে এই লেখাটা না দেখাই, কিছু দেখালাম না, সেভ দিলাম, তাহলে কী আসবে? এখানে কোনো ধরনের ভুল আসবে না। দেখো, রান করলাম, স্ক্রিনে কিছু নাই কিন্তু। তাহলে এখন আমি কিন্তু এই প্রোগ্রামটা ব্যবহার করতেছি, আমি হচ্ছে প্রোগ্রামের ব্যবহারকারী। তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ কি না? স্ক্রিনে কিছু নাই। তাহলে যে ব্যবহার করবে সে কি বুঝতে পারবে সে কী ডাটা দিবে, সে কোন ধরনের ডাটা ইনপুট করবে সেটা ঠিকমতো বুঝতে পারবে না। তাকে বোঝানোর জন্য আমরা স্ক্যানএফের আগে, স্ক্যানএফ কী করে কোনো মান স্টোর করে, এবং সে স্টোর করার আগে তাকে যে ইউজার ডাটাটা দিবে তাকে বুঝাইতে হবে যে আপনি কী ডাটা ইনপুট দিবেন, সেটা আমি তাকে বুঝাই দিব। তো তার জন্যই আমি সেখানে আমরা ওই জিনিসটা লিখি যে স্ক্যানএফের আগে আমরা একটা প্রিন্টএফে লিখি যে এন্টার দ্য লেন্থ, বা এরকম কিছু আমাদের ইচ্ছা মতো লিখতে পারি। এটা অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। তারপরে স্ক্যানএফ ফাংশন ইউজ করব। আমরা এখানে যে দুটি ভ্যারিয়েবল নিচ্ছি সেই দুটি ভ্যারিয়েবলের বিভিন্ন ফরম্যাট এবং তার যেই ভ্যারিয়েবলগুলো লিখব। এখানে এই স্ক্যানএফের মাধ্যমে আমরা এক বা একাধিক ডাটা ইনপুট নিতে পারি। আচ্ছা, নেওয়ার পরে এখানে ইউজার যা দিবে সেই ভ্যালুগুলো এখানে এ এবং বিতে স্টোর হবে। এ বি গুণ হয়ে এক্সের মধ্যে স্টোর হয়ে যাবে, সেখান থেকে আবার এক্স প্রিন্ট করবে। এই হচ্ছে তার প্রসেস। এখন এই তো কিছু নাই, আমি কম্পাইল করি নাই, আবার কম্পাইল করে নিই এবং রান করি। এই তো আসছে এন্টার দ্য লেন্থ। আমি যদি আবার দিই, ধরো যে 22, এটাকে দিলাম 25, এন্টার দিলাম। এরিয়া হচ্ছে 550। তাহলে আমার এই জিনিসটা সহজ হয়ে গেল কিন্তু, ঠিক আছে? তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো আশা করি। যে তারপর হচ্ছে আমাদের তোমরা যদি আরও কিছু জিনিস দেখতে চাও, ধরো আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে তোমাদের সি প্রোগ্রামিংয়ের। আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখি, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সি প্রোগ্রাম। তো বৃত্তের ক্ষেত্রফলের জন্য আমরা যদি এখানে এটা 20 নম্বর টপিক, 20 নম্বর কোড নাম্বার আছে, দেখি একটু জিনিসগুলো এটাকে কপি করে নিই, কপি, এবং এটাকে রান করার জন্য আমরা আবারও DevC++ যাই।
এখানে আমরা পুরোটাকে আবার রিপ্লেস করে দিই, পেস্ট। সেখানে আমরা কর্নার ডট এইচ এবং এগুলো বাদ দিয়ে দিই, এই ইন্টারফেসের জন্য এটা তো এরর দেখাবে। আচ্ছা, সেভ করলাম। সেভ করে আমরা এটাকে রান করব। এখন দেখি কি এখানে কি হচ্ছে। সো রান, কম্পাইলের কোনো ধরনের এরর নাই। আচ্ছা, এরর কীভাবে হয় দেখি তো আমরা একটু। এরর একটু এতক্ষণ তো সবগুলো সঠিক দেখলাম, তো এররটা দেখি একটু। এখানে বড় হাতের পি দিই। দেখো তোমরা যারা অনেকেই খাতায় লিখো যে বড় হাতের পি বা যে বড় হাতের সি, হ্যাঁ, বড় হাতের এস দিচ্ছ বা ক্যাপিটাল এস ক্যাপিটাল পি দিচ্ছ। হ্যাঁ, অনেকেই আবার এরকম করছো যে এফটা একটু দূরে লিখছো, দেখো কি হয়। এবং অনেকে সেমিকোলন দিচ্ছ না, আমি একটা সেমিকোলন দিই না, দেখি কি হয়। সেভ করলাম। সেভ করে আমি এটাকে কম্পাইল করি। দেখো এরর দেখাচ্ছে। কি দেখাচ্ছে দেখো, মেইন ফাংশনের মধ্যে এই যে নিচের দিকে দেখো, এই যে এইখানে নিচের যে বক্সটা এখানে দেখো লেখা আছে যে এখানে কি আনএক্সপেক্টেড ডিক্লারেশন স্পেসিফাই, যে আনএক্সপেক্টেড ডিক্লারেশন দেখাচ্ছে। এই যে প্রিন্টএফ, এটা এই ধরনের কোনো ফাংশন সে পায় নাই এখন পর্যন্ত, তার জন্য সে এটাকে আনএক্সপেক্টেড এরর দেখাচ্ছে। আমি এটাকে কারেকশন করে নিয়ে আসি। সো কারেকশন করি, এখানে একটু আমি স্পেসটা কেটে দিই। হ্যাঁ, স্পেসটা কেটে দিলাম। এখন দেখি আরেকবার সেভ করে আরেকবার রান করি এবং কম্পাইল করি। ও, আবার এরর আছে, কি আনএক্সপেক্টেড এরর। যে লেখা আছে দেখো, সেমিকোলন নাই, কোথায় জানি বলতেছে আমাকে। যখন নিচে দেখো এই যে 10 নম্বর লাইনে দেখো সেমিকোলন নাই। কোথায় সেমিকোলন নাই? PRINTF প্রিন্টএফ, এই যে এইখানে দেখছো, এইখানে একটা সেমিকোলন, আর এর পরে একটা সেমিকোলন ছিল। সেমিকোলনটা সেমিকোলন সেভ করলাম। আবারও দেখি কি সমস্যা, আবারও এরর দেখাচ্ছে। কি বলতেছে এখানে যে আরও সমস্যা আছে, যে প্রিন্টএফ, এই যে দেখো এখানে লেখা আছে যে আনডিফাইন্ড রেফারেন্স। এই যে প্রিন্টএফ নামে কোনো ধরনের ফাংশন সে পায় নাই, কারণ এই যে হেডার ফাইলটাতে যে সমস্ত ফাংশন সম্পর্কে লেখা আছে সেটা তো এটা তো ক্যাপসলক পি না, এটা তো ছোটো থেকে ছিল, সবগুলো কেস সেন্সিটিভ এখানে। তো এখানে পি এর আলাদা একটা ভ্যালু, লোয়ার কেস এবং আপার কেসের মধ্যে আলাদা ভ্যালু ক্যারি করে। আচ্ছা, সেখানে পি দিচ্ছি, সেভ দিলাম। আবারও রান করলাম, আবারও ভুল আছে, ওই যে আবারও এস কারেক্ট করে নিতে হবে। সো লোয়ার কেস, সেভ এবং রান। এবার কোনো ভুল নাই। আচ্ছা, এবার ভুল নাই। এবার আমি রান করে দেখি কি হয়। এখানে রান হচ্ছে F10 অথবা সরাসরি ক্লিক করলেও হবে। তো এখান থেকে আমরা প্রথমে এখানে আমাদের যে প্রিন্টএফ, আমার স্ক্যানএফের আগে যে অংশটি ছিল দেখো, এই স্ক্যানএফের আগে প্রিন্টএফের যে লেখাটি ছিল সেটি আগে দেখাবে। লেখা আছে এখানে এন্টার ইন্টিজার ভ্যালু ফর রেডিয়াস। সো এখানে রেডিয়াস দেওয়ার পরে বৃত্তের ক্ষেত্রফল বেরোবে। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য আমাকে অবশ্যই রেডিয়াসটা জানতে পারলেই আমি বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো। এটা হচ্ছে ফর্মুলা। এখানে সি প্রোগ্রামিংয়ের মধ্যে অবশ্যই কিন্তু ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটা হচ্ছে পাইয়ের মান, বা আমরা 3.1416, এখানে এটা ধ্রুবক কনস্ট্যান্ট। আর এটা হচ্ছে আর হচ্ছে তার ব্যাসার্ধ, এবং আরকে 2 বার গুণ করলে যেটি পাওয়া যায়, হ্যাঁ সরি 2 বার না, এই হচ্ছে আরকে এখানে আর ইন্টু আর গুণ করার পরে হবে এরিয়া অফ সার্কেল। আচ্ছা, এই এরিয়া সার্কেল যে মানটি স্টোর হবে সেটি আবার প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমরা কি দেখি, রান। ধরো একটি বৃত্তের ক্ষেত্রফল 5, এন্টার। দেখো এখানে ভগ্নাংশ মান আসছে 78.5 অনেকগুলো, 6টা ডিজিট। দেখছো এখানে কয়টি ডিজিট? নর্মালি 6টি ডিজিট স্টোর করতে পারে। তারপর হচ্ছে, তো আমি যদি এমন দেখাতে চাই যে দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটু দেখো, খেয়াল করো যে এখানে ফ্লোট স্টোর করতে পারে কত বাইটস? 4 বাইট, অর্থাৎ 32 বিটের ভ্যালু, মানে 32 বিট তার মেমোরিতে। তার মেমোরি হচ্ছে কত বিটের? 32 বিটের। তাহলে সেক্ষেত্রে তো আমরা এখানে ভগ্নাংশ মান স্টোর করতে পারবো। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে যদি বলি যে এখানে আমরা এই যে দেখো এখানে খেয়াল করো, যখন ফ্লোট টাইপ ডাটা, ভেরিয়েবলের ডাটা টাইপ হবে ফ্লোট, ভেরিয়েবলের ডাটা টাইপ হবে ফ্লোট, তখন আমরা ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে কী ব্যবহার করছিলাম? ওই যে %f। যদি আমরা এখানে পয়েন্ট, এই যে পার্সেন্টেজ পরে দেখো 0.2 দিই, তাহলে কি হয় দেখো, তাহলে আমার এইটা যে আউটপুট হিসেবে আসবে মানটা, সেটা দশমিকের উপর 2 ঘর দেখাবে। কয় ঘর দেখাবে?
2 ঘর। দেখি আমরা একটু কি দেখা, কম্পাইল, রান, 5, দেখো 78.50, ঠিক আছে। তাহলে এভাবে করে আমরা এখানে যদি কোনো কিছু না লিখি, %f লিখি, তাহলে সেক্ষেত্রে 6 ঘর দেখাবে। সেভ দিলাম, কম্পাইল করলাম, রান করি, ধরো এখানে 5 দিলাম, দশমিকের পর কয় ঘর দেখাচ্ছে? 3 ঘর দেখাচ্ছে। তাহলে এই হচ্ছে আমরা এটা প্র্যাকটিক্যালি বুঝে গেলাম। আচ্ছা, তো এটা একটা বিষয়। আর আমরা তো কমেন্ট সেকশনে দেখি। আচ্ছা, তো আমরা এই হচ্ছে আজকে সি প্রোগ্রামিংয়ের প্র্যাকটিক্যাল যেগুলো ছিল সেগুলো দেখলাম। আরও কিছু প্র্যাকটিক্যাল আছে কিনা আমরা একটু দেখি। সি প্রোগ্রামিং, আচ্ছা, নাম্বারটি আমরা এটাও হয়তো পড়েছিলাম। তোমাদের এই কোডিংটার সম্পর্কে অবশ্যই তোমাদের ধারণা থাকা উচিত। এটা আমাদের তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম এটা। তো আমরা এটা আবার টেস্ট করে দেখি। DFC++, এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা এখানে যে ফাংশনগুলো, এইগুলো হচ্ছে ফাংশন, এই মেইন ফাংশনের ভেতরে যে সমস্ত লাইব্রেরি ফাংশনগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে আমরা এই কর্নারটা কেন ডিলিট করলাম? যে গেট CH এর সাথে ওই কর্নারটা রিলেটেড। আর হচ্ছে এইখানে দেখো math.h, এই যে math.h এর যে মানে এই যে হেডার ফাইলটি, এই হেডার ফাইলটি লেখা হয়েছে এখানে এই যে স্কোয়ার রুট ফাংশনটি আছে, দেখো এই স্কোয়ার রুট ফাংশনটির জন্য। তো তোমরা অনেকেই যেটা করো যে স্কোয়ার রুট ফাংশনটি এভাবে যখন ব্যবহার করো তোমরা এই math.h লেখা এই যে হেডার ফাইলটি লিখতে ভুলে যাও। ভুলে গেলে কী হয় দেখো, আমি প্রোগ্রামটি রাখলাম এখানে math.hটা যদি ভুলে যাই তাহলে দেখো কী হবে। সি প্রোগ্রাম দেখো এররে দেখো লেখা আসছে যে এই যে দেখো নিচে 10 নম্বর লাইনে দেখাচ্ছে যে ওয়ার্নিং, ইনকম্প্যাটেবল ইমপ্লিসিট ডিক্লারেশন অফ বিল্ট ইন ফাংশন স্কোয়ার রুট বিল্ট ইন ফাংশন বা লাইব্রেরি ফাংশনও বলা যায়। তো এই বিল্ট ইন ফাংশনের ডেফিনেশন এখানে নাই, তাহলে সেক্ষেত্রে এটা ডেফিনেশনটা কে ক্যারি করতেছে? এখানে ডেফিনেশন ক্যারি করছে ওই math.h, এই যে math.h হেডার ফাইল। আমি কিন্তু তোমাদের লাইব্রেরিতে প্রথমেই দেখাইছিলাম এই যে math.h, দেখছো এই math.h এর মধ্যে কি ওই যে পাওয়ার ফাংশন আছে, এখানে দেখো পাওয়ার ফাংশন আছে, এই যে পাওয়ার ফাংশনগুলো সম্পর্কে ডেফিনেশন, পাওয়ার ফাংশন এবং স্কোয়ার রুট ফাংশনও আছে। এই যে স্কোয়ার রুট ফাংশন দেখছো, এই যে স্কোয়ার রুট ফাংশন সম্পর্কে ডেফিনেশন math.h এর মধ্যে আছে, এটা কিন্তু stdr এর মধ্যে নাই। তো এইটা অবশ্যই আমি যদি স্কোয়ার রুট ফাংশন ব্যবহার করি আমার প্রোগ্রামে, এই যে ফাংশনটি ব্যবহার করবো সেই ফাংশনের রিলেটেড যে হেডার ফাইলটি সেটি এখানে দিতে হবে। আমি যদি গ্রাফিক্স নিয়ে কাজ করি, আমি গ্রাফিক্সে কোনো ফাংশন ব্যবহার করলে আমাকে গ্রাফিক্সের হেডার ফাইল দিতে হবে। যদি টাইম নিয়ে কাজ করি তাহলে টাইমের হেডার ফাইল ইউজ করতে হবে। দেখো এখানে অনেকগুলো হেডার ফাইল আছে, দেখো এখানে যে এই যে টাইম আছে, দেখছো এই যে টাইম, আমার কার্সরটা কোথায় আছে দেখো, টাইম, তারপরে অনেকগুলো হেডার ফাইল, বিভিন্ন ধরনের কাজ, গ্রাফিক্সেরও কাজ করা যায়। সেক্ষেত্রে এখানে গ্রাফিক্সের এই যে গ্রাফিক্স দেখছো, গ্রাফিক্স রিলেটেড হেডার ফাইল যে ফাংশনগুলো আছে সেগুলো আরও অনেকগুলো। তোমাদের এত কিছু শিখতে হবে না, তোমাদের কয়েকটা হেডার ফাইল সম্পর্কে জানলে হবে, সেটা math.h আর হচ্ছে conio.h, এই যে conio.h, তারপরে হচ্ছে stdio.h, তারপরে হচ্ছে তোমাদের math.h। হ্যাঁ, আরও কিছু আছে আমরা পরবর্তীতে দেখব।
এই যে, তো এখন আমরা এই কোডটাকে একটু রান করে দেখি। এখন কোনো ভুল থাকবে না আশা করি, কারণ এখানে ফাংশনটি লেখা হয়েছে আর হেডার ফাইলটি লেখা হয়েছে, এখন আর কোনো ভুল নাই। দেখছো? তাহলে কম্পাইলার কি করে পুরো প্রোগ্রামটাকে একসাথে, আমি তোমাদেরকে কমেন্টসে কিন্তু জানতে চেয়েছিলাম যে কম্পাইলার, আচ্ছা আচ্ছা, অনেকে লিখছো স্যার আমার একটা প্রোগ্রাম করে রান করতে 56 মিনিট লেগেছিল। কেন 56 মিনিট লাগলো কেন বুঝলাম না। আচ্ছা, কে লিখেছে? এমডি রিফাত আহমেদ। আচ্ছা, আর কম্পাইলার এমডি রিফাত আহমেদ আরও লিখেছে কম্পাইলার একসাথে অনুবাদ করে। হ্যাঁ, একজন কাছ থেকে রেসপন্সটা পেলাম, ধন্যবাদ এমডি রিফাত আহমেদকে। আর আরেকজন লিখেছে রিফাত আহমেদ, স্যার ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট অপারেশন নিয়ে, অপারেটর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে কিছু আলোচনা করলে ভালো হয়। আমি এখন অপারেটরে যাই নাই, হ্যাঁ, অপারেটরের আমি পরে নিয়ে আলোচনা করব। তো আমি আগে তোমাদের প্রিভিয়াস যেই কোডিংগুলো ছিল সেগুলো একটু প্র্যাকটিক্যালি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, যেগুলো ক্লাসে দেখানো সম্ভব হয়নি সবাইকে একসাথে। তো যাই হোক, আমরা এখানে দেখলাম, এখন একটু রান করি, একটু রান করব। তিনটা ভ্যালু, ইন্টিজার ভ্যালু, আমাকে অবশ্যই এখানে ইন্টিজার ভ্যালু দিতে হবে। দিলাম, ধরো একটা হচ্ছে 3, হ্যাঁ ঠিক আছে, 31, 3, 5, 7। কি হলো এখানে দেখো, আচ্ছা কী হচ্ছে দেখো তো একটু দেখি। ইন্টিজার ভ্যালুগুলো হচ্ছে এখানে এই এরর দেখাচ্ছে। আচ্ছা, আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এখন সময় শেষ হওয়ার কারণে আমরা পরবর্তীতে এই কোডিং নিয়ে আমরা আবার আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ এবং আজকে এই পর্যন্ত।